দেখো, বড়সড় ধাক্কা জাতীয় নির্বাচন কমিশনের। এবং আমাদের রাজ্যে যে এসআইআর হচ্ছিল এবং এসআইআরের যে প্যারামিটার, যে পয়েন্টগুলি তারা ইনক্লুড করেছিল এই অ্যাডজুডিকেশন পর্বে কোন কোন বিষয়গুলি তারা খতিয়ে দেখবে, সেখানেই যে আসল গলতটা ছিল সেটা এবার সুপ্রিম কোর্ট নিযুক্ত ট্রাইব্যুনালের প্রথম বিচারে সেটা একেবারে জলের মতো স্পষ্ট হয়ে গেল এবং নির্দিষ্টভাবে বলতে গেলে উল্টে গেল জুডিশিয়াল অফিসারের সিদ্ধান্ত। অর্থাৎ যে জুডিশিয়াল অফিসার প্রায় 705 জন রাজ্য জুড়ে অ্যাডজুডিকেশনে কাজ করছিল, 61 লাখের কাছাকাছি অ্যাডজুডিকেশনের নাম ছিল, তার মধ্যে 40 থেকে 45% নাম বাদ হয়ে যাচ্ছিল এবং এই অভিযোগটা বারবার উঠছিল যে বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাম বাদ হচ্ছে এবং যে ডকুমেন্ট তাদের কাছে রয়েছে সেই ডকুমেন্টও তাদের দিতে দেওয়া হচ্ছে না। 15 ফেব্রুয়ারি পর্যন্ত অফলাইন বা অনলাইনে যে নথি জমা পড়েছে তার বাইরে কোনো কিছু জমা নেওয়া হচ্ছিল না। এবং আজকে সুপ্রিম কোর্টের আদেশে একেবারে স্পেশাল কেস হিসেবে, একটা বিশেষ মামলা হিসেবে প্রথম ট্রাইব্যুনালের শুনানি হলো এবং সেই শুনানিতে ভোটার তার অধিকার ফিরে পেলেন এবং যে ভোটার হঠাৎ করেই অ্যাডজুডিকেশনের সিদ্ধান্তে কার্যত ভোটার তালিকা থেকে ছিটকে গিয়েছিলেন, সেই মোতাব শেখ যিনি ফারাক্কার কংগ্রেস প্রার্থী হয়েছিলেন, কিন্তু কেন ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়েছিল, কেন ছিটকে গিয়েছিলেন? দেখো, অ্যাডজুডিকেশন অফিসার যখন তার নাম বাদ দেয় সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং তিনি যে নথি সাবমিট করেছিলেন সেই নথির ভিত্তিতেই তার নাম বাদ হয়েছিল। কিন্তু আজকে যখন ট্রাইব্যুনালে প্লেস করা হয়, অর্থাৎ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. সিবাগ্নমের এই ট্রাইব্যুনাল যখন শুনানি করে এবং সেই শুনানিতে কমিশনের তরফে একজন অতিরিক্ত সিইও এবং একই সঙ্গে জয়েন্ট সিইও তারা উপস্থিত ছিলেন, সেখানে প্রথমেই বিচারপতি জানতে চান কেন নাম বাদ গেল এই মোতাব শেখ। কারণ তার আধার কার্ড দেখছে এই মামলা যখন ট্রাইব্যুনালে এসছে সেই আধার কার্ডে তার নাম, তার বাবার নাম এবং 2012 সালে সর্বশেষ তার ভোটার কার্ডে নাম ওঠে ডিসেম্বর মাসে 2012, সেই নামের মধ্যে কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই। তাহলে তার নাম কেন বাদ গেল? তুমি যে প্রশ্নটা করছো এই প্রশ্নটা ছিল খোদ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. সিবাগ্নমের এবং সেই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে কমিশন। আমি আরো একবার নির্দিষ্ট করে বলছি, কেন নাম বাদ গিয়েছিল এই বৈধ ভোটারের তার সঠিক কারণ দর্শাতে ব্যর্থ হয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার 2 আধিকারিকের মাধ্যমে এবং নির্দেশনামা সেটা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে টেকনিক্যাল কারণে, টেকনিক্যাল গ্রাউন্ডের কারণে তারা এই মুহূর্তে জানাতে পারছে না আদালতকে যে কেন এই বৈধ ভোটারের নাম বাদ গেছে। এবং তারপর 2018 সালে তার পাসপোর্ট হয়েছে এই মোতাব শেখের এবং সেই পাসপোর্ট অ্যাক্টিভ মোডে রয়েছে, তার আধার কার্ড রয়েছে, তার ভোটার কার্ড রয়েছে এবং এই রাজ্যে তিনি যে নাগরিক আরও একাধিক ডকুমেন্ট দেখার পর অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই ভোটার মোতাব শেখের নাম যেভাবে অ্যাডজুডিকেশন থেকে বাদ দেওয়া হয়েছে তা সঠিক নয়, এটা বেঠিক সিদ্ধান্ত। তিনি একজন বৈধ নাগরিক, বৈধ ভোটার আমাদের রাজ্যের এবং ফারাক্কার বৈধ ভোটার তিনি। তাই আজ রাত 8টার মধ্যেই তার নাম সাপ্লিমেন্টারি তালিকায় এই বৈধ ভোটারের নাম প্রকাশ করতে হবে আজ রাত 8টা, অর্থাৎ 5ই এপ্রিল রাত 8টার মধ্যে। এবং নির্বাচন কমিশনের সঙ্গে থাকো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন। আমরা কথা বলবো এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন সঙ্গে। জয়প্রকাশ বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি। একার যত ধাক্কা বড় কমিশনের, দেখুন যে কারণে নাম বাদ গিয়েছে কোনো তো একটা কারণ থাকবে, কিন্তু সেই কারণ কিন্তু দর্শাতে পারেননি এখনো পর্যন্ত তারা। দেখুন, সুপ্রিম কোর্ট 1 এপ্রিল যে অর্ডার দিয়েছে তাতে বলেছেন যে যাদের নাম অ্যাডজুডিকেশনের পরে বাদ দেওয়া হয়েছে তাতে প্রত্যেকটা কারণ দেখাতে হবে, এক্সক্লুশন বা এক্সক্লুড করলে কারণ দেখাতে হবে, কিন্তু কোথাও কারণ দেখানো হয়নি। ইলেকশন কমিশনকে বলেছে কারণ দেখান, ইলেকশন কমিশন হ্যাঁ দেখাবো, হ্যাঁ দেখাবো, হ্যাঁ জানাবো এই করছিল। আজকে যখন ইলেকশন ঘাড়ের ওপরে ভোটার লিস্ট ফাইনাল করার পর্যায়ে তখন দেখা যাচ্ছে কোনো কারণই নেই, বিনা কারণে আরবিট্রারিলি ইচ্ছে মতন নাম বাদ দিয়েছে ইলেকশন কমিশন। একই কথা, এই বেআইনি এবং সম্পূর্ণ তুগলকি কাজকর্ম ইলেকশন কমিশন যা করেছে তা শুধু নিন্দার সূচক নয়, নিন্দাজনক নয়, সেটা বলতে হবে অবৈধ
গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী এবং স্বৈরাচারী কাজ। ইলেকশন কমিশন এইভাবে স্বৈরাচারী কাজ করতে পারেন না। পদে পদে দেখা যাচ্ছে ইলেকশন কমিশন বিজেপির কথা শুনে স্বৈরাচারী একটা সংগঠনের মতন কাজ করছেন, এবং এই জন্য আমরা বারবার বলছি জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট হওয়া দরকার, জ্ঞানেশ কুমারকে তাড়ানো দরকার, নতুন লোক এনে, নিরপেক্ষ লোক এনে ইলেকশন কমিশনকে সাজানো দরকার। জয়প্রকাশ বাবু, আরো একটা বিষয় দেখুন যে এখনো পর্যন্ত কমিশনের পরিকাঠামোর অভাব, ট্রাইব্যুনাল গঠন হলো না, অবসরপ্রাপ্ত বিচারপতির বাড়িতে তার এই ট্রাইব্যুনাল বসলো, এবং দেখুন এটা স্পেশাল কেস। আর ভাবুন যে কত কত নাম এখনো পর্যন্ত ওই বাদের তালিকায়, ভাবুন এখনো পর্যন্ত তাদের জন্য কিন্তু ট্রাইব্যুনাল গঠন হয়নি। দেখুন, আমি নিজেই, আমার কাছে নাম এক্সক্লুড করা হয়েছে এই রকম অন্তত 18 জনের, তাদের বয়স্ক আছেন, বৃদ্ধা আছেন, তাদের এই ট্রাইব্যুনালের ওপর অ্যাপ্লিকেশন নিয়ে, কাগজপত্র নিয়ে কোথায় জমা দেবে বুঝতে পারছে না। কারণ ট্রাইব্যুনাল হয়েও ইলেকশন কমিশন পায়ে পাক হচ্ছে, দেখি আজ নয় কাল, কাল নয় পরশু করতে করতে যেই নমিনেশনের ডেট পার হয়ে যাবে ইলেকশন কমিশন, এই জ্ঞানেশ কুমারের নতুন কীর্তি হবে, আর তো চেঞ্জ হবে না, এবার যা হয়ে গেছে হয়ে গেছে। এটা একটা বদমাইশি বুদ্ধি, আমি নির্দ্বিধায় বলতে পারি জ্ঞানেশ কুমারের বদমাইশি বুদ্ধি, এবং সেটা ইনস্টিগেট করছে বিজেপি। বেশ, অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। অর্ণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, যে জায়গাটা সব থেকে বেশি আশঙ্কার এই মুহূর্তে, দেখো সত্যি তো এটা একটা স্পেশাল কেস বলে তার সমাধান বেরোলো, ট্রাইব্যুনালে প্রথম নিষ্পত্তি হলো, কিন্তু এই ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত তো তৈরি হয়নি। যে এতগুলো নাম বাদ গিয়েছে, হতেই তো পারে তাহলে তাদের মধ্যেও যাদের নাম বাদ গিয়েছে হয়তো কোনো কারণ দর্শানো গেল না। এটাই সব থেকে বড় প্রশ্ন। 10 মার্চ, আজকে নয়, আজকে আমরা 5 এপ্রিল রয়েছি, 10 মার্চ অর্থাৎ 26 দিন আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এই অ্যাডজুডিকেশন যারা ফেল করছে, অর্থাৎ যাদের নাম বাদ যাচ্ছে, তারা আরেকটা অপশান পাবে, এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল। 10 মার্চের অর্ডারের পর আজকে 5 এপ্রিল পর্যন্ত এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল ফাংশন করাতে পারলো না, ব্যর্থ হলো নির্বাচন কমিশন। শুধু তাই নয়, 10 মার্চ সুপ্রিম কোর্টের নির্দেশ, এবং জাতীয় নির্বাচন কমিশন 20 মার্চ অর্থাৎ 20 মার্চ তারা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে সুপ্রিম কোর্টের আদেশ মতন তারা এই 19টি ট্রাইব্যুনাল তৈরি করছে, রাজ্য ভিত্তিক বা বিধানসভা ভিত্তিক। কিন্তু 20 মার্চের পর থেকে এতগুলি জায়গা দেখা হয়েছে, কিন্তু কিভাবে বিচারপতিরা কাজ করবেন, ট্রাইব্যুনালে বিচারের কাজ একেবারে অর্ণব, আমরা নজর রাখবো এই খবরে। সুপ্রিম কোর্টের নির্দেশে, ইলেকশন ট্রাইব্যুনালের নির্দেশের ফলে কংগ্রেসের ফারাক্কার ক্যান্ডিডেট মহতাব শেখ, তার মামলাটি এই প্রথম কনসিডার করলো ইলেকশন ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশে মহামান্য বিচারপতি তিনি আজকে এই বিষয়টি নিয়েছেন, এবং এই মহতাব শেখের তাদের পরিবারের সকলের নাম ইনক্লুড রয়েছে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 39 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। গ্যাসের সংকট বিপাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ, আর এই সরকারি কলেজে মিলছে না পর্যাপ্ত সিলিন্ডার, তাই কাঠের জ্বালানি দিয়েই চলছে ক্যান্টিনের রান্না, মেনুতেও কাটছাট। পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ, এখানকার ক্যান্টিনে গ্যাস সংকট, প্রায় 1 সপ্তাহ ধরে মিলছে না পর্যাপ্ত সিলিন্ডার, তাই কাঠ জ্বালিয়ে রান্না। ক্যান্টিনের বাইরে অস্থায়ী ত্রিপল টাঙিয়ে চলছে রান্না, মেনুতেও হয়েছে কাটছাঁট, কাঠের জ্বালানি দিয়ে হচ্ছে রান্না, মিলছে শুধু দুপুরের খাবার। একবেলা খাবার পাওয়া যাচ্ছে এখন ক্যান্টিনের মধ্যে, গ্যাসের সমস্যার কারণে আমাদের ডিনারটাও হচ্ছে ক্যান্টিনে ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, আর হচ্ছে ব্রেকফাস্ট আর হচ্ছে যে ইভিনিং এর স্ন্যাক্স হয় এগুলো কিছুই পাওয়া যাচ্ছে না, তো এতে প্রবলেম হচ্ছে খুবই, রাতের খাবার বাইরে খেতে হয়। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ক্যান্টিনে রোজ প্রায় 1000-এরও বেশি লোকের রান্না হয়, 500-র বেশি রোগী, ডাক্তারি পড়ুয়া, নার্সিং স্টুডেন্টস মিলিয়ে প্রায় 700।
400 স্টুডেন্ট নার্সিং আছে, 200 ডাক্তার নার্সিং প্লাস হাউস স্টাফ ডাক্তার মিলে 50। নিজেদের মধ্যে রাখতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? বাইরে করতে গেলে খেতেই পাবে না তো স্টুডেন্টরা, না খাবে কোথায়? নার্সিং আছে, স্টুডেন্ট আছে, হাউস স্টাফ আর ডাক্তার আছে, ওরা খাবে কোথায়? গ্যাস কি একদম পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, টুকটাক পাওয়া যাচ্ছে, কিন্তু ওই একটা গ্যাসে আমাদের তো কাজ চলবে না। ব্রেকফাস্ট বন্ধ হয়ে গেছে, স্ন্যাক্স বন্ধ হয়ে গেছে, রাতে ডিনার বন্ধ হয়ে গেছে। তমলুকের এই হাসপাতালে প্রতিদিন রান্নার কাজে 30 থেকে 32টি করে সিলিন্ডার লাগে, কিন্তু গ্যাসের সংকটে মিলছে না পর্যাপ্ত সিলিন্ডার। প্রতিদিন পাওয়া যাচ্ছে 3 থেকে 4টি করে সিলিন্ডার, সেই গ্যাস দিয়ে চলছে শুধুই রোগীর রান্না। রান্না দুবেলা হতো, প্লাস সকালে টিফিন, সন্ধ্যা স্ন্যাক্স হতো। अक्कड़ बक्कड़ बम्बे बो বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? माइथन स्टील। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ओके। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 39 টাকায়। বিজেপির মিছিলে হামলার অভিযোগ, বিজেপি তৃণমূল স্লোগান, পাল্টা স্লোগান, প্রতিবাদে অবস্থানে ভগবানপুরের বিজেপি প্রার্থী। দেখাবো সেই ছবি। বিজেপি কর্মীদের বাড়িও ভাঙচুরের অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলে। কথা বলবো, সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, রুমেলা দেখো, যে ছবি দেখাচ্ছি সেই ছবিতেই বোঝা যাবে যে ভোট এবং সেই ভোটকে কেন্দ্র করে ভূপতিনগর ভগবানপুর এলাকার এই ঘটনা, যে ঘটনা বিজেপি অভিযোগ করছে। বিজেপি প্রার্থী, যিনি আবার বিজেপির বিধায়ক শান্তনু প্রামাণিক, সরাসরি অভিযোগ করছেন যে তাদের দল অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকদেরকে রীতিমতো মারধর করা হয়েছে, তাদের সংখ্যালঘু সেলের নেতাদের বাড়ি গিয়ে ভাঙচুর করা হয়েছে, মিছিলে বাধা দেওয়া হয়েছে এবং সশস্ত্র অবস্থায় বাধা দেওয়া হয়েছে, এমন মারাত্মক অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব। অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। অবরোধ, অবস্থান, আন্দোলন সকাল থেকেই কিন্তু তিনি নিজে নেতৃত্ব দিয়ে আরগোয়ালের কাছে, ব্রিজের কাছে একেবারে রাস্তা অবরোধ করে সেই বিক্ষোভ দেখাচ্ছেন। সেখানে কিন্তু যে বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে যে বিজেপির কর্মী সমর্থকরা তারাও বসে রয়েছেন এবং ভোট এবং খেজুরির বিজেপি বিধায়ককে এখানে প্রার্থী করেছে বিজেপি ভগবানপুরে। সেই ভগবানপুর কেন্দ্রের তিনি প্রার্থী শান্তনু প্রামাণিক। আর সকাল থেকে যে অভিযোগ করছেন তার প্রচারে বাধা দেওয়া হচ্ছে। ঘটনা জানাজানি হওয়ার পর র্যাব, পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা পৌঁছেছে, টহলদারি শুরু করেছে, কিন্তু চাপা উত্তেজনা এখনো রয়েছে দুপক্ষের মধ্যে। মিছিল এবং মিছিলের স্লোগান, পাল্টা স্লোগানকে কেন্দ্র করেই এবং বাধা দেওয়ার অভিযোগ, হামলার অভিযোগ করছে বিজেপি, অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে ওই আরগোয়াল এলাকা এবং আশপাশ এলাকা এবং সেটা ভগবানপুর বিধানসভা এলাকা। এবং রুমেলা ছবিতেই স্পষ্ট, এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, সেখানে দেখতে পাবে যে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। অথচ প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনী এই জেলায় যথেষ্ট সংখ্যক আনা হয়েছে। আজকে যখন শিওর বলা যায় যে তার সফর চলছে, জেলা সফর গতকাল থেকে আজও তার সফর চলছে, তখন যখন এইরকম বিরোধী অর্থাৎ বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ করা হচ্ছে, তখন কিন্তু পুলিশের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্ন ওঠাচ্ছেন কিন্তু যিনি বিজেপি প্রার্থী হয়েছে
করেছেন তিনি নিজেও। অর্থাৎ বিজেপির এবং তৃণমূলের এই দ্বন্দ্ব, সেখানে উত্তপ্ত পরিস্থিতি এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাঠিয়েও যে পরিস্থিতি সামাল দেওয়া পুরোপুরি যায়নি, সেটা ছবিতে স্পষ্ট। আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপির কর্মী সমর্থকরা এবং বিজেপি সরাসরি অভিযোগ করছেন পুলিশি নিষ্ক্রিয়তার, এবং সেই অভিযোগ তুলে তারা অবস্থান, বিক্ষোভ, অবরোধ সবটাই চালাচ্ছে রুমেলা। বেশ, আমাদের শান্তিপ্রিয় মিছিল 700 মাইলে গিয়েছিল, শান্তিপ্রিয়ভাবে গিয়েছিল। কিছু টিএমসির হারমাদরা সেখানে আমি মাইকের কাছে ছিলাম, হচ্ছে সেখানে বাইক টাইকের চাবি টাবি কেড়ে নিল, আমার মাইক ছিল সেখানে চাবি কেড়ে নিল, দিয়ে আমাকে ডাং দিয়ে গোল একটা ডাং দিয়ে পিটে দিল, আর সবাইকে পিটাপিটি বাইক টাইক ভাঙা ভাঙি। হামলা ভাঙচুরের অভিযোগে ভগবানপুরে উত্তেজনা, ঘটনাস্থলে গেলে এগরার মহকুমা শাসককে ঘিরে বিক্ষোভ। যে ছবি আপনারা দেখছেন, এগরার মহকুমা শাসক, তাকে ঘিরে বিক্ষোভ। কথা বলবো, পঙ্কজ দাশরথী রয়েছেন সঙ্গে। পঙ্কজ, দেখার মেলা একেবারে প্রকৃত যে জায়গা দেখে দাঁড়িয়ে আছি, আরগোয়াল ব্রিজ রয়েছে, যেখানে ভগবানপুর বিধানসভা এলাকার এই আরগোয়াল ব্রিজ মূলত যে পথ অবরোধ করেছেন, যেখানে কোটাসপুর থেকে যেখানে বাসপুর যাওয়া বা ইটাবেড়ে যাওয়ার যে রাস্তা রয়েছে, সেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা। কারণ যেখানে তাদের মূলত অভিযোগ যে এখানে তাদের আজকে 700 মাইল, যেখানে ভগবানপুর বিধানসভার 700 মাইল এলাকায় তারা মিছিল করেছিলেন, যেখানে ভগবানপুর বিধানসভা এলাকা বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক ছিলেন সেখানে মিছিলে। সেই মিছিলে যাওয়ার সময় যেখানে তাদের যে সংখ্যালঘু সেলের যে সমস্ত নেতা কর্মীরা রয়েছে, তাদের বাড়ি যে ঘর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে, সেই ক্ষেত্রে কিন্তু তারা সেখান থেকে ফিরে এসে যখন যায়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ব্যাপকভাবে মারধর করে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। তবে এই ঘটনাগুলো কিন্তু তারা কিন্তু এই প্রতিবাদ করে কিন্তু যেখানে রাজ্য সড়কে এসে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। সেক্ষেত্রে কিন্তু বিক্ষোভের যেখানে তুমি ছবি পুরো দেখতে পাচ্ছ, যে এলাকা রয়েছে সেই এলাকা একেবারে যেখানে রয়েছে শান্তনু প্রামাণিক রয়েছে একেবারে। ওকে, শেখ মুজিবুর রহমান তার বাড়িতে আজকে সকাল থেকে এবং দক্ষিণ সন্দলপুর 169 বুথ নাম্বার, সেখানেও বিজেপির কর্মী সমর্থক ভূতবাবুদের বাড়িতে তারা তৃণমূল হচ্ছে বোম বন্দুক নিয়ে হামলা সন্ত্রাস করে আজকে সকালে। এবং আজকে আমাদের থানা থেকে পারমিশন নেওয়া আছে, কথা বলছি, থানা থেকে পারমিশন নেওয়া আছে। আজকে এই 14 নম্বর আরগোয়ালে আমাদের 214 ভগবানপুরের প্রার্থী বিজেপির শান্তনু প্রামাণিক সহ যে তৃণমূলের গুন্ডা বাহিনী, সন্ত্রাস বাহিনীরা হঠাৎ করে আমাদের আচমকা আক্রমণ করে, যেটা পুলিশের পুরো পরিকল্পিতভাবে এটা করেছে। কারণ ওখানে মালিক যিনি আছেন তিনি তার দলবল নিয়ে আমাদের উপরে আক্রমণ করে, তাদের বাড়ির মহিলাকেও কাজে লাগিয়ে আমাদেরকে মারধর করেছে। আজকে যদি সেন্ট্রাল ফোর্স আমার 3 জন না থাকতো, আমাকে প্রাণে মেরে দিত। এটাই মানব পড়ুয়ার পুরো পরিকল্পিতভাবে ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করছে। থানা থেকে পারমিশন নেওয়া আছে, কথা বলছি, থানা থেকে পারমিশন নেওয়া আছে। আজকে এই 14 নম্বর আরগোয়ালে আমাদের 214 ভগবানপুরের প্রার্থী বিজেপির শান্তনু প্রামাণিক সহ